জামাত আপনি জানেন যে জামাতের একটা ক্যাডার পলিটিক্স করে এবং ডিসিপ্লিনড একটা ফোর্স। সো তাদের যে কয়জন কর্মী বলা হয় সেই কয়জনই ভোটার। এবং তো সেই ক্ষেত্রে জামাত একটা এবং রাজনীতিতে তাদের একটা অবস্থান অবশ্যই আছে। এবং তারা ইলেকশন করলে কেমন ভোট পাবে এটা জনগণই আসলে ডিসাইড করবে যে তারা জামাতকে কতটুকু ভোট দেবে। তবে জামাত, বিএনপি এইসব রাজনীতিগুলো আলাদাভাবে নির্বাচন করলে মানুষ জানতে, জনপ্রিয়তা যাচাই করার সুযোগ থাকে এবং মানুষ বুঝতে পারে যে আসলে কার অবস্থান কী আছে। তো আমি মনে করি যে জামাত যেটা করতেছে ঠিক আছে, করুক, ভোটেই দেখা যাবে তাদের কতখানি জনপ্রিয়তা, তাদের এই যে উৎফুল্ল তা কতখানি ভোটের পরে থাকে সেটাই আমরা দেখব। অভ্যুত্থানের পর জামাতকে বেশ লাউড এবং ফোকাসড দেখা যাচ্ছে। ভোটের মাধ্যমে আদতে তারা কিছু করতে পারবে বলে মনে করেন? অ্যাকচুয়ালি জামাত দীর্ঘদিন কিন্তু জামাত ছিল একটা মজলুম দল, নির্যাতিত ছিল, নানাভাবে হয়রানি। এবং রিসেন্টলি গত জুলাইতেই জামাত লাস্টের দিকে জামাতকে আপনার নিষিদ্ধ করা হয়েছিল এবং দীর্ঘদিন তারা প্রকাশ্যে পলিটিক্স করতে পারেনি। হ্যাঁ, 5 আগস্টে তাদেরকে একটা বড় সুযোগ দিয়েছে 5 আগস্ট রাজনীতিতে ফিরে আসার জন্য। এবং জামাত আপনি জানেন যে জামাতের একটা ক্যাডার পলিটিক্স করে এবং ডিসিপ্লিনড একটা ফোর্স। সো তাদের যে কয়জন কর্মী বলা হয় সেই কয়জনই ভোটার। এবং তো সেই ক্ষেত্রে জামাত একটা এবং রাজনীতিতে তাদের একটা অবস্থান অবশ্যই আছে। এবং তারা ইলেকশন করলে কেমন ভোট পাবে এটা জনগণই আসলে ডিসাইড করবে যে তারা জামাতকে কতটুকু ভোট দেবে। তবে জামাত, বিএনপি এইসব রাজনীতিগুলো আলাদাভাবে নির্বাচন করলে মানুষ জানতে, জনপ্রিয়তা যাচাই করার সুযোগ থাকে এবং মানুষ বুঝতে পারে যে আসলে কার অবস্থান কী আছে। তো আমি মনে করি যে জামাত যেটা করতেছে ঠিক আছে, করুক, ভোটেই দেখা যাবে তাদের কতখানি জনপ্রিয়তা, তাদের এই যে উৎফুল্ল তা কতখানি ভোটের পরে থাকে সেটাই আমরা দেখব। বিএনপি জামাত দীর্ঘদিন জোটে ছিল, এবার তারা আলাদা নির্বাচন করবে, এটাকে কিভাবে দেখছেন? আমি এটাকে পজিটিভভাবে দেখি। যার যার আদর্শ আছে, এক জোটে কেন, তাদের নিজস্ব একটা শক্তিরও দরকার আছে। আমার কতটুকু শক্তি আছে, পপুলারিটি আছে, এটা আলাদা নির্বাচন না করলে তো বোঝা যাবে না। তো আমার মনে হয় যে এটা ভালো, দুই দলই আলাদাভাবে নির্বাচন করুক, একটা সুস্থ প্রতিযোগিতা হোক। সেই প্রতিযোগিতার মাধ্যমে জনগণ যাকে বেছে নেবে তাকেই আমরা ওয়েলকাম করব। তো আমি মনে করি না যে এটা কোনো খারাপ দিক এবং এটাই হওয়া উচিত। ডক্টর ইউনূসের কাছে মানুষ যে প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেছেন, ইউনূস না থাকলে 3 মাসও টিকতো না এই সরকার। আপনার মতামত কি? মঞ্জিল মোর্শেদ যেটা বলেছেন এটা তার ব্যক্তিগত মতামত। আমি এরকম মনে করি না, কারণ আমি স্পেকুলেশনে বিশ্বাস করি না। 3 মাস টিকলো না, 6 মাস টিকলোটা এটা বড় কথা না। কথা হচ্ছে যে জনগণ একটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনটা 5 আগস্ট মাধ্যমে এসছে এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে। এখন ইউনূসের জায়গায় অন্য কেউ আসলে টিকতো কি টিকতো না আমরা তো সেই সে এখনও বলতে পারি না, কারণ এটা আসলে আপেক্ষিক ব্যাপার। এবং আমি মনে করি যে 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 আকাঙ্ক্ষার মাধ্যমে দেশে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের যে ধারাটা চলছে, এতে ইউনূসটা বড় কথা না, স্পিডটাই বড় কথা। তো আমি মনে করি না যে 3 মাস টিকবো কি 6 মাস টিকবো, আমি আসলে এই মূল্যায়নের দিকে যেতে চাচ্ছি না। আমরা একটা পরিবর্তন চেয়েছি, সেই পরিবর্তনের ধারায় ডক্টর ইউনূসের মাধ্যমে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছে, ওনারা দেশ চালাচ্ছে, ব্যাস। নানা অবস্টেকল তো থাকবেই, কারণ আমাদের প্রতিবেশী দেশ সারাক্ষণ ষড়যন্ত্র শুরু করে দিচ্ছে, নানাভাবে তাদের অবস্টেকল তৈরি করছে। তো সেই ক্ষেত্রে অস্থিরতা তো থাকবে। আর আমরা এমন একটা পরিস্থিতিতে মানে এই সরকার ক্ষমতায় দায়িত্ব নিয়েছে, তো সমস্ত জায়গায় ভঙ্গুর একটা পরিবেশ ছিল। তো তারপরও আমি মনে করি না যে ইউনূসের জায়গায় অন্য কেউ আসলে দেশ টিকতো না, সরকার অন্য কিছু হতো। আমি এইগুলো বিষয় আমি বলছি যে আমি ওগুলো আলাপই করতে চাই না। ইউনূস চালাচ্ছে, চালায় যাক। এবং আমি মনে করি যে হ্যাঁ, সে গ্লোবালি সে একজন ফেভারিট মানুষ, পপুলার, তাকে সবাই চিনে জানে, তার একটা স্পেশাল অ্যাডভান্টেজ আছে, এটা ঠিক আছে। কিন্তু দেশ চালানোর অভিজ্ঞতা তো তার নতুন, সরকার চালানোর অভিজ্ঞতা। তো সব মিলে তিনি যেটা চালাচ্ছেন, আমি মনে করি না যে তাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে। 1 বছর পেরিয়ে গেছে, বিচার সংস্কার কিছুই করতে পারেনি সরকার, আপনার মূল্যায়ন কি? আচ্ছা, সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, আর একটা সুষ্ঠু, আপনি যদি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার চান, 1 বছর খুব কম সময়। একটা বিচার করতে গেলে আপনার পুঙ্খানুপুঙ্খ বিচার করতে গেলে 2 থেকে 3, 4, 5, 7, 8 বছরও লাগতে পারে। সো একটা বছর খুব বেশি সময় না।
এবার আর সংস্কার যেটা বলছেন, সংস্কার হচ্ছে প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে। আমরা 91-তে সংস্কার করেছিলাম, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে সংসদীয় গণতন্ত্রে আসছিলাম, আমরা তত্ত্বাবধায়ক সরকারই করছি, এগুলো তো এক ধরনের সংস্কার। এই সংস্কার আগামীতে আমরা অনেক সংস্কারের কথা বলছি, কালকে এই সংস্কারের কাছে মনে হবে যে এটা পূরণ হয়ে গেছে, আবার নতুন সংস্কার লাগবে। সো সংস্কারের কোনো শেষ নাই। আর আপনার বিচার, একটা পূর্ণাঙ্গ বিচার করতে গেলে অনেক টাইমের দরকার আছে। আমি মনে করি যে তড়িঘড়ি করে কোনো বিচার করলে যেমন বলে যে জাস্টিস হারিস জাস্টিস বাড়িড, জাস্টিস ডিলে জাস্টিস জিনাই। তো আমি মনে করি সব কিছুর একটা প্রসেস আছে এবং সেটা প্রসেস অনুযায়ী শেষ হলেই ভালো। আমি মনে করি না যে খুব 1 বছরে খুব কিছু হয়নি, আবার অনেক কিছু হয়ে গেছে, আমি সেটা মনে করি না। আপনি কি মনে করেন জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেওয়া উচিত? আমি ব্যক্তিগত যদি ভাবে বলেন, আমি পার্সোনালি বলি যে দেওয়া উচিত না। কারণ তারা হাসিনার 17 বছর যে হাসিনা টিকে ছিল, তার জন্য জাতীয় পার্টি ওয়ান অফ দ্য মোর রেসপন্সিবল একটা পার্টি। তো কিন্তু অন্য অর্থে যদি বলেন আপনি, তারা তো রাজনৈতিক দল, তাদের তো নিষিদ্ধ করা হয়নি, তাদের তো এখনও নিবন্ধন আছে, তারা ইলেকশন করতে পারবে। সো আমি বলার কি যে তাকে নিষিদ্ধ করতে, তাকে রাজনীতি করতে দেওয়া হবে না। আবার এটা তো সরকারি এবং এই যারা অভ্যুত্থান করলো তাদেরই তো করা উচিত ছিল এটা, হাসিনার সাথে সাথে সেই দলের নিষিদ্ধ। যেহেতু তারা করিনি, তারা যদি তাকে লিগালিটি দিতে পারে, জায়েজ দিতে পারে, আমি পাবলিক হিসেবে তাকে নিষিদ্ধ করার কি আছে? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি না এবং তাকে মনে করি যে তার ফ্যাসিস্টের দোষর, সেটা অন্য জিনিস। আমার ব্যক্তিগত মতামত দিয়ে তো দেশ চলবে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু তারা লিগাল দল, তাদের প্রতীক আছে, নিবন্ধন আছে, তারা নির্বাচন করতেই পারে। তার আপনি নিষিদ্ধ করেননি, তাহলে আমি কেন ব্যক্তিগত বলবো যে করতে দেওয়া হবে না? সে তো রাষ্ট্রের দায়িত্ব ছিল প্রথমেই তাকে নিষিদ্ধ করেননি, যেহেতু তারা করবে নির্বাচন, কি আসে যায়। ভবিষ্যতে আপনি আপনার প্রতিবাদ জারি রাখতে পারবেন বলে মনে করেন? আমি সবসময় ক্রিটিক। আমি গত 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রিটিক করছি, সমালোচনা করছি, আওয়ামী লীগের ভুল ভ্রান্তি। এরপরে যে এখন ইউনুস সরকারের করছি, তার ভালোটাকে আমি ওয়েলকাম করি, স্যালুট দিচ্ছি। সে যেটা খারাপ করছে সেটা আমি লিখছি। এখন বিএনপি মাঠের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা ভালো করলে আমি প্রশংসা করছি, তারা খারাপ করলে সেটাও আমি লিখছি। কারণ আমি সাংবাদিক, লেখক, আমার চোখ আছে দেখি, কান আছে শুনি, হাত আছে লিখি। আমি যেটাকে আমি মনে করি আমার বিচারে ন্যায়, জাস্টিস, আমি সেটার পক্ষে সবসময় থাকি। সে আমার কে হলো কী হলো এগুলো আমি দেখি না। যেটা ভুল সেটাকে আমি ভুল বলে স্বীকার করি এবং সেটা আমি ভুল বলেই বলি। সো আমার কাছে মনে হয় না যে আমি, এবং কখনো আমার এরকম চিন্তাই নাই যে আমি যেটা জানি, যেটা সাদাকে সাদা, সাদাকে কালো, আমি বলেই যাবো। সে যখনই আসুক, যে সরকারই আসুক, যে পরিস্থিতি থাকি না কেন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে
এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।